ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি তোমাদের আজকে ডেফিনিট ইন্টিগ্রাল এর পার্ট 2তে চলে এলাম। ডেফিনিট ইন্টিগ্রালের পার্ট 1-এ আমি দেখিয়েছি যে কিভাবে ইন্টিগ্রেশন এ টু বি, এটা জাস্ট একটা ডেফিনিশন মাত্র, কিন্তু অর্থাৎ এই যে জিনিসটা বের করেছিলাম আগের ক্লাসে, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু, একটা কথা স্মরণ করিয়ে দিই, আগের দিনের ভিডিওটাতে অর্থাৎ ভিডিও পার্ট 1-এ আমি এখানে লিখতে গিয়ে কিন্তু একটু ভুল করেছিলাম, এখানে এইচটা ছিল না, সেটা কিন্তু তোমরা ধরে নেবে। এইচ ইন্টু, এখানে লিখতে গিয়ে এইচটা ভুলক্রমে বাদ গেছিল, এইচ ছাড়া কিন্তু এখানে হতে পারে না। এইচটা হচ্ছে তোমরা এই যে ছোটো ছোটো ডিভিশনগুলো করেছিলাম, এক্স অ্যাক্সিস বরাবর যে ছোটো ছোটো ডিভিশনগুলো করেছিলাম, সেটাই হচ্ছে এইচটা। সেটা না থাকলে এটা তোমার হচ্ছে গোটা এলাকাটার ক্ষেত্রফল কী করে বের হবে? হ্যাঁ, আমরা তো ওখানে আয়তক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্র আমরা পেয়েছিলাম, ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্র, এবং তার তোমার কী ছিল, দৈর্ঘ্য গুণন ক্ষেত্রফল আমরা কীভাবে বের করেছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ করে সেগুলোকে যোগ করা ছিল। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থটা হচ্ছে তোমার এইচ, আর দৈর্ঘ্য হচ্ছে এফ অফ তোমার এফ অফ এ প্লাস এইচ, এগুলো ছিল দৈর্ঘ্য। এফ অফ এ প্লাস টু এইচ, এফ অফ তোমার এ প্লাস তোকে থ্রি এইচ, অর্থাৎ ওয়াই এর মানটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। তো তাহলে ওয়াই এর মানটা যা ছিল তার সঙ্গে এদিকে এক্সের ছোটো ছোটো ডিভিশনগুলো গুণ করে দিয়ে আমরা ছোটো ছোটো কতগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করেছিলাম। তো সেখানে এইচটা না থাকলে তার হতে পারে না। তাহলে এই করে আমরা কী করলাম, তোমার হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশনের আমরা সংজ্ঞাটাকে দাঁড় করালাম, এবং এটাকে আমরা কি বললাম, এখানে তোমার আর ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত হলেও হবে, আর ইজ ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত হলেও তোমার হবে। তোমার আর ইজ ইকুয়াল টু 1 থেকে n, আর হচ্ছে তোমার 0 থেকে তোমার 0 থেকে n-1, 1 থেকে nও হতে পারে, আর ইজ ইকুয়াল টু 0 থেকে n-1ও হতে পারে। একই ক্ষেত্রফল কিন্তু আবার বের হয়, একই এরিয়ার ক্ষেত্রফল, এই দুইভাবে বের হতে পারে। তাহলে সেটাকে আমরা বলছি ইন্টিগ্রেশনের ভাষায়, ডেফিনিট ইন্টিগ্রেশনের ভাষায় আমরা সেটাকেই বলছি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। এখানে এটাকে বলি আমরা লোয়ার লিমিট, এবং এই বিটাকে বলি আমরা আপার লিমিট। লোয়ার লিমিট এবং আপার লিমিট, এই তোমার এই ছিল আমার এর আগের দিনের ক্লাসের তোমার বক্তব্য, আগের দিনের ভিডিওর বক্তব্য। ওখানে কিন্তু এই যে এখানে ভালো করে লক্ষ্য করবে, NH ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, এইরকম তোমার এক্স অ্যাক্সিসের উপরে এইখানে ছিল এ, আর এইখানে ছিল তোমার বি, আর এইখানে মনে করো তোমার ইয়েটা ছিল তোমার মূল বিন্দুটা। তাহলে এই যে ইন্টারভেলটা কত, এটা তো বি মাইনাস এই, কারণ এখান থেকে এই পর্যন্ত বি, আর এখান থেকে এই পর্যন্ত এ, তাহলে ইন্টারভেলটা কত হয়ে গেল, বি মাইনাস এ। তাকে আমরা কত ভাগে ভাগ করেছি, এন ভাগে বিভক্ত করেছি, ছোট ছোট এন ভাগে বিভক্ত করেছি, এবং প্রত্যেকটা দৈর্ঘ্য কত ছিল, এইচ ছিল, এবং সেখান থেকে কিন্তু এটা এসেছে বি মাইনাস এ ইজ ইকুয়াল টু তোমার এইচ। যাই হোক, তাহলে তোমার এই পর্যন্ত আমার আলোচনা করা ছিল। এখন কিছু বিষয় এর মধ্যে আসবে, কিছু বিষয় কি, NH ইকুয়াল টু বি মাইনাস এ এবং এ বি, এগুলো কিন্তু সসীম মানে কি, কেউই কিন্তু অসীম সংখ্যা নয়, এ বি সবই কিন্তু সসীম। NH ইকুয়াল টু বি মাইনাস এ এবং এ বি যাই বলি না কেন, এগুলো হচ্ছে সসীম। তাহলে এবার আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এখানে যদি এইচ টেন্স টু 0 হয়, তাহলে n টেন্স টু কিন্তু ইনফিনিটি হয়ে যায়। এইচ টেন্স টু 0 হলে সঙ্গে সঙ্গে আমরা দেখতেছি n টেন্স টু হয়ে যায় ইনফিনিটি, এবং তাই হওয়ারও কথা। এখানে খুব ভালো করে লক্ষ্য করো, কারণ এখানে হচ্ছে তোমার এইটা যখনই তোমার কি 0 হয়ে যাবে, এইচ টেন্স টু 0, তখন n টেন্সটা ইনফিনিটি, কারণ অসীম সংখ্যক ভাগ না থাকলে বি মাইনাস এ ইন্টারভেলটাকে, মানে এখান থেকে এই ইন্টারভেলটাকে যদি আমরা তোমার কি এনের মান যদি যথেষ্ট বৃদ্ধি না করি, অর্থাৎ এনের মানটাকে যদি ইনফিনিটির দিকে নিয়ে না যাই, তাহলে অত্যন্ত ক্ষুদ্র দৈর্ঘ্য এইচ আমরা কখনোই পেতে পারি না। এখান থেকেও বিষয়টা বোঝা যায়। তাহলে সেই জন্যেই এইখান থেকে আবার আর তোমার আর একটা তোমার এখানে তো এইটাকে আমরা পুরোটাকে, এই দুইটাকেই আমরা 1 নম্বর হিসেবে আমরা কালকে চিহ্নিত করেছিলাম। তাহলে এবার এইচ টেন্স টু 0 হলে n টেন্স টু ইনফিনিটি হবে। তাহলে সে কথাটা যদি হয়ে থাকে আর কি, তাহলে এটা আলোচনার একটা বিষয়বস্তু বা আলোচনার বিষয়বস্তু। এইচ টেন্স টু 0 হলে
জিরো হলে এন টেন্স টু ইনফিনিটি হবে। তাহলে এবার সেইভাবে যদি আমরা এটাকে সাজাতে যাই, আমি শুধু প্রথমটাই দেখাচ্ছি আর কি, সবগুলো দেখাবো না। তাহলে দেখো তো দেখি এখানে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু কত দাঁড়াবে, এইচটা আমরা কি লিখছি, এইচের পরিবর্তে বি মাইনাস এ। তাহলে এবার লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এই যে দেখো লিমিট এন টেন্স টু ইনফিনিটি করে দিলাম, করে দিয়ে এবার এইচটা জানি কি ছিল, এইচটা ছিল বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। তাহলে এইখানে এই এইচের জায়গায় দেখো বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। আর এইখানে তোমার কি তোমার ইয়েটা ঠিকই থাকবে, তোমার সামেশন চিহ্নটা ঠিকই থাকবে। সামেশন চিহ্নটা, এই যে সামেশন চিহ্নটা আমরা ব্যবহার করছি, সিগমা চিহ্নটা, এটাও কিন্তু এক ধরনের সামেশনই আর কি। সামেশন আর ইজ ইকুয়াল টু, তোমার প্রথমটা আমি দেখাবো, দ্বিতীয়টা দেখাবো না। এন মাইনাস ওয়ান, দ্বিতীয়টাও ঠিক একইভাবে হবে অবশ্য। আর এখানে কি হবে, এফ অফ কি ছিল দেখো দেখি, এ প্লাস আর এইচ। তাহলে এ প্লাস আর এর মানটা, তোমার আর এর মান মানে হচ্ছে এন এর মান, আর এর মান তোমার কি এ প্লাস আর ইন্টু এইচ, আর ইন্টু এইচ। তাহলে আর ইন্টু তোমার ওখান থেকে কি পাওয়া যাবে, বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, আর এ প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই এন ইন্টু এলো তোমার এইচ। এখানে পাওয়া যাবে এ প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই এন ইন্টু হবে তোমার এইচ। এইরকম পাওয়া যাবে, এইরকম পাওয়া যাচ্ছে যদি আমরা এটাকে তোমার কি, যদি এইচ দিয়ে সেটাকে প্রকাশ না করে যদি আমরা এন দিয়ে আমরা প্রকাশ করতে যাই, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা পাওয়া যাবে। এটাও কিন্তু ওই ইন্টিগ্রেশনেরই, ডেফিনিট ইন্টিগ্রেশনেরই আর একটা রূপ আর কি। ওখানে আছে এইচ দিয়ে, এইচ টেন্স টু জিরো দিয়ে, আর এখানে আমরা করতেছি এন টেন্স টু ইনফিনিটি দিয়ে। এইচের জায়গায় দেখো তোমার এইচের জায়গায় না, এখানে তোমার এইচের জায়গায় বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, তাহলে এখানে তো এইচ হওয়ার কথা না, এখানে আর হওয়ার কথা। আচ্ছা, তাহলে এইরকম আসবে তোমার হচ্ছে আকার আকৃতিটা যদি আমরা এন দিয়ে এটাকে আবার লিখতে যাই, কারণ যখনই হচ্ছে এইচ টেন্স টু জিরো হলেই এন টেন্স টু ইনফিনিটি হবে। এবার 2 নম্বর আলোচ্য বস্তুতে তোমার আসো থেকে যদি এ ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায়, এই যে এটা যদি জিরো হয়ে যায়, মানে লোয়ার লিমিটটা যদি জিরো হয়, তাহলে সেটা কি তোমার কি পাওয়া যায়, জিরো টু বি এফ এক্স ডিএক্স। দেখো দেখি কি পাওয়া যাবে, এই যে জিরো থেকে বি, এটা এফ এক্স ডিএক্সই আছে, এফ এক্স ডিএক্স এটাই থাকবে। তাহলে আমার কি দাঁড়াবে, সেরকম হলে তোমার এখানে ইজিক্যাল টু তোমার কি দাঁড়াবে, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচটা থাকবে, তারপরে সাম আসবে আর ইজিক্যাল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান, আর ইজিক্যাল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান আসবে। আর কি আসবে, এফ অফ আর এইচ আসবে, যেখানে এনএইচ ইকুয়াল টু হচ্ছে তোমার বি, যেখানে এনএইচ ইকুয়াল টু, এখানে নিচে লিখে দিলাম এনএইচ ইজ ইকুয়াল টু বি, কারণ শুরুই তো হলো জিরো থেকে, এখানে জিরো থেকে বি পর্যন্ত। এই জায়গাটাতে আমি দেখিয়ে দিচ্ছি, জিরো থেকে বি পর্যন্ত হলে মানে তোমার হচ্ছে এখান থেকে এই যে জিরো থেকে বি পর্যন্ত, তাহলে ইন্টারভ্যালটা কত হয়, বি মাইনাস জিরো, তার মানে বি হয়ে যাচ্ছে। তাহলে তাকে আমরা কি করেছি, এখানে দৈর্ঘ্যটা তাহলে কি হলো, এখানে বি থাকা মানে এটা বি হয়ে গেল। তাকে আমরা কত ভাগে ভাগ করেছি, এন ভাগে ভাগ করেছি, অসংখ্য এন, মানে এনটাও তোমার হচ্ছে একটা প্রায় অসীম সংখ্যার মতো, সেই এন দিয়ে ভাগ করেছি। তাহলে এন এইচ ইকুয়াল টু বি হবে, এই যে সেটা যে এখানে দেখিয়ে দেওয়া আছে, এটা হবে তোমার এন এইচ ইকুয়াল টু বি। তাহলে আর এই এটা আর থাকতেছে না, এখানে যে এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এফ অফ আর এইচ হয়ে যাচ্ছে। এবার 3 নম্বর আলোচনায় আসো, সেটা হচ্ছে যদি কখনো যদি এটা জিরো হয়ে যায়, দেখবে এগুলো তোমাদের বইগুলোতে সুন্দর করে আলোচনা করা আছে। এবং বি ইজিক্যাল টু যদি 1 হয় আর কি, 1 হলে এখন কি হবে দেখি, তাহলে 1 থেকে কি পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাবে 0 থেকে 1, এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম কিন্তু 0 থেকে 1, এখানে থাকবে এফ এক্স ডিএক্স, আর কি থাকবে লিমিট এইচ টেন্স টু জিরো, থাকবে এইচ টেন্স টু জিরো, তার সঙ্গে এইচ তো থাকবে, আর তোমার কি তোমার এফ অফ আর এইচ থাকবে, এফ অফ আর এইচ
এফ অফ আর এইচ থাকবে আর ইজ ইকাল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান, যেখানে এন এইচ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, যেখানে এখানে আবার হবে এন এইচ ইকুয়াল টু ওয়ান, কারণ এখানে ইন্টারভেলটা 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই বিটা আর নেই, এখানে 1। তাহলে তোমার কি এখানে কত হলো, ইন্টারভেলটা 0 থেকে 1 মানে হচ্ছে ওখানে তোমার ইন্টারভেলটা হচ্ছে তোমার 1 হয়ে যাচ্ছে। তাহলে তাকে আমরা এন ভাগে বিভক্ত করেছি, এরকম ছোট 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 এইচ দৈর্ঘ্যের এন ভাগ করেছি, তাহলে এন এইচ ইজ ইকাল টু 1 হবে। এই যে দেখো, মানে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে এইচ, এবং এরকম কতগুলো ডিভিশন আছে, এন সংখ্যক ডিভিশন আছে, কাজে এন এইচ ইকুয়াল টু হয়ে যাবে তোমার 1, এবং সেইটাই তোমার এখানে তোমাকে আলোচনার মধ্যে রয়ে গেছে। এইবার আমি চলে যাচ্ছি একদম তোমাদের সমাকলের মৌলিক উপপাদ্যটা কি বলছে। সমাকলের মৌলিক উপপাদ্যতে বলা আছে, আমি আগে একটু মুছে নেই, মৌলিক উপপাদ্যটা আলোচনা করতে পারলেই তোমাদের কিন্তু অনেকখানি আমি এগিয়ে যাচ্ছি, মানে থিওরিটিক্যাল আলোচনা প্রায় শেষই হয়ে গেল। এইখানে তোমার হচ্ছে তোমার ডেফিনিট ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্সটা কী করে বাইর করব, বা তার আকার আকৃতিটা কীরকম হতে পারে সেটা বের করতে গিয়ে অনেক সময় খরচ হয়ে গেছে, এবং অনেক কথা আমি একটা ক্লাস জুড়ে অনেক কথা বলে ফেলেছি, জানি না তোমরা কতটুকু তোমাদের মাথায় ঢুকলো এবং কতটুকুই বা বাকি থাকলো। যদি একবার বইটা ভালো করে পড়াশোনা করো, দেখবে যে আমার কথাগুলোর সঙ্গে মিলিয়ে পড়াশোনা করো, দেখবে যে ঠিক বুঝে যাবে আর কি। তাহলে এখানে সমাকলের মৌলিক উপপাদ্য তোমার কাকে বলছে, মৌলিক উপপাদ্যটাতে বলা আছে যে এক্সটা যদি এ থেকে বি বিস্তারের মধ্যে থাকে, এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি, এই বিস্তারের মধ্যে যদি আমার তোমার এক্সটা থাকে আর কি, এবং এফএক্সটা যদি ইন্টিগ্রেবল হয়, এইটা যদি হয় ইন্টিগ্রেবল, মানে এটার ইন্টিগ্রেবল অর্থাৎ এটার ইন্টিগ্রেশন হবে। অনেক সময় কোনো ফাংশনের তো ফাংশনের ইন্টিগ্রেশন হবে এমন তো কোনো কথা নেই। তাহলে এখানে সেই জন্য এই কন্ডিশনগুলো কিন্তু খুব তোমার কি তোমার রেস্ট্রিকশনের সঙ্গে আমাদের মেনে চলতে হবে, তাছাড়া কিন্তু আমাদের এই যে আমি যাই বলি না কেন, সমাকলের মৌলিক উপপাদ্য বলি বা আগের যে তোমার ডেফিনিট ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা দাঁড় করালাম, কোনোটাই কিন্তু অর্থহীন হয়ে দাঁড়াবে। এখানে শর্তগুলো অবশ্যই তোমাকে মেনে চলতে হবে। তাহলে এক্স হচ্ছে এ থেকে বি একটা ইন্টারভেল, ঠিক তার মধ্যে যাবতীয় মানকে এক্স টেক আপ করতে পারে বা এক্স গ্রহণ করতে পারবে, এবং যে এফএক্স ফাংশনটা নেব সেটা যেন ইন্টিগ্রেশন হতে হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশনের তোমার পরে এটা কি হবে, ইন্টিগ্রেশনের পরে মনে করো এইটা ইন্টিগ্রেশন করার পরে, অর্থাৎ ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স ইজ ইকাল টু আসে 5x, কারণ একটা এক্সের ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি সেটা একটা এক্সের ফাংশনই আসে, সেই জন্য আমি জাস্ট আর কি ধরে নিলাম আর কি। আমি আর এর মধ্যে ওখানে কিন্তু এফএক্স ইজ ইকাল টু 5-x একই ব্যাপার আর কি। এই বইটাতে দেখবে এফএক্স ইজ ইকাল টু 5-x এর কথা বলা আছে। 5-x মানে কি, ডিডিএক্স অফ 5x ইজ ইকাল টু হচ্ছে এফএক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ এফএক্স ইজ ইকাল টু 5x হবে, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে বলা আছে। এগুলো না বোঝার কিছু নেই, প্রথমে একেবারে তোমার কি নতুন অবস্থায় দেখলে একটু জানি কেমন লাগে, যদি তোমরা একটু ভালো করে যদি একটু মাথাটা কাটিয়ে যদি আবার পড়াশোনা করো, বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমাকে বলা আছে যে এফএক্সটা হবে ইন্টিগ্রেবল, অর্থাৎ ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স এর মান আমি একটা এক্স এর ফাংশন হিসেবে পাবো, সেটাকে 5x। তোমাদের বইয়ে বলা আছে, তোমাদের বই যখন থিওরি আলোচনা করছে এফএক্স ইজ ইকাল টু 5-x বলছে, বা বলুক তাতে একই তো ব্যাপার আর কি আছে। 5-x মানে কি, ডিডিএক্স অফ তোমার ডিডিএক্স অফ 5x, তাহলে ডিডিএক্স অফ 5x ইজ ইকাল টু এফএক্স, তাহলে কাজে ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স ইজ ইকাল টু 5x আসবে, একদম শিওর 5x আসবে, সেই কথাটাই বলা আছে। তাহলে এইখানে তোমার বিস্তারের সর্বত্র, এই যে এ থেকে বি পর্যন্ত বিস্তারটা ছিল, এ থেকে বি পর্যন্ত বিস্তারের সর্বত্রর কথা বলছে, মানে প্রতিটা পয়েন্টের কথা বলছে এখানে, একদম প্রত্যেকটা পয়েন্ট। এখানে তো লক্ষ কোটি পয়েন্ট আছে, মানে অসীম সংখ্যক পয়েন্ট আছে, লক্ষ কোটিও বলবো না, অসীম সংখ্যক পয়েন্ট আছে। অর্থাৎ এ থেকে বি বিস্তারের মধ্যে যত বিন্দু আছে আর কি, বিস্তারের সর্বত্র এফএক্স ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে বলছে যে এটা যদি তাই হয়, তাহলে হলে কি বলছে, ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্স
এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু দাঁড়াবে তোমার ফাই বি মাইনাস হচ্ছে ফাই বি মাইনাস ফাই এ। অর্থাৎ এইটাকে আমরা আবার সংক্ষেপে এইরকম করে, এটা যদি ফাই এক্স হয়ে থাকে, এই যে আমি ফাই এক্স এখানে লিখে রেখেছি, এটা যদি ফাই এক্স হয়ে থাকে, ফাই কিন্তু এটা লিখলাম, ফাই এক্স হয়ে থাকে, তাহলে আমরা এইটাকে এইরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিটটা আমরা কি করব, নিচে দেবো, আর আপার লিমিটটাকে আমরা উপরে দেবো। অর্থাৎ এইটা আর এইটার মধ্যে কোনো তফাৎ নেই। অর্থাৎ এইটাকে তোমার এক্স ড্যাশের মতো হয়ে গেছে, ফাই ড্যাশ তোমার কি ফাই এক্স, আচ্ছা ফাই এক্স, তার মানে এক্সের জায়গায় বি মানটা আপার লিমিটটাকে বসিয়ে দিতে হবে, মাইনাস করে তারপরে লোয়ার লিমিটটা বসিয়ে দিতে হবে। এই হচ্ছে সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্য। এটা আমি একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখি, মনে করো তোমাকে ইন্টিগ্রেশন একটা অঙ্ক করতে দিল যে 1 2 2, হ্যাঁ, এখানে লিমিটটা হচ্ছে কি, একে তো লোয়ার লিমিটটা 1 আর আপার লিমিটটা হচ্ছে কত, আপার লিমিটটা হচ্ছে 2। তাহলে এরকম একটা অঙ্ক দিল এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এফ এক্সটা কত এখানে, এই দেখতেই পাচ্ছ, এই যে যেটাকে এফ এক্স বলতেছিলাম, এফ এক্সটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার। তাহলে এটার যদি আমি এমনি ইন্টিগ্রেশন করি, আমি লিমিটের কথা বাদ দেওয়া হবে, লিমিটের কথা বাদ দিয়ে আগে এমনি তোমরা কি ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা ইন্টিগ্রেশন করলে তোমার হয়ে যাবে এক্স কিউব ডিভাইডেড বাই 3, এটা হবে একদম। আচ্ছা, তার সঙ্গে একটা কি থাকবে, তার সঙ্গে একটা সি থাকবে, আচ্ছা সি থাকবে। এইবার এটা ইন্টিগ্রেশন হওয়ার পরে এইখানে তুমি 1 লিখবে, নিচের দিকে 1 লিখবে, আর ওই যে উপরের দিকে 2 লিখবে। অর্থাৎ আমি কি করলাম, আপার লিমিট এবং লোয়ার লিমিটটাকে নিচের দিকে বসিয়ে দিলাম এবং আপার লিমিটটাকে আমি উপরের দিকে বসিয়ে দিলাম। এইবার আমি করব কি করব, এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে এটা তোমার এটা কি হবে দেখি, এই যে বসাচ্ছি আর কি, এক্সের জায়গায় 2 বসালে কি হয়ে যাবে, তোমার 2 কিউব ডিভাইডেড বাই 3 আর প্লাস হলো সি। তারপরে একটা মাইনাস চিহ্ন দেবে, কারণ এই যে দেখো মাইনাস চিহ্ন আছে, একটা মাইনাস চিহ্ন। এটা কিন্তু প্রমাণ করতে হবে না, প্রমাণ তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু নেই। তারপরে কি হবে, 2 টু দি পাওয়ার 1, এই যে এক্সের জায়গায় এক্স, এটা 1 টু দি পাওয়ার কিউব, এটা কি হবে 1 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3, আর প্লাস হলো তোমার সি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এটা কিন্তু হয়ে গেল 8/3, এইটা হয়ে গেল 8/3, আর প্লাস হলো তোমার সি, আর এইখানে -1/3, আর মাইনাস হচ্ছে তোমার সি। এই সি আর এই সি ক্যান্সেল হয়ে গিয়ে আমার কি থাকলো, 8/3 মাইনাস 1/3। তাহলে 8/3 সমান 8/3 মাইনাস 1/3, তাহলে কত উত্তরটা হয়ে গেল তোমার কত, 7/3। তাহলে দেখো কি সুন্দর উত্তরটা বের হয়ে আসলো। অর্থাৎ এই যে তোমার কি, এটাকে কি বলছি, সমাকলনের মৌলিক উপপাদ্য থেকে একদম যে কোনো টাইপের ইন্টিগ্রেবল ফাংশনের আমরা ডেফিনেট ইন্টিগ্রেশনটা বাইর করতে পারি। যদিও আমি কিন্তু এড়িয়ে যাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে যখন আমরা সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞা থেকে কীভাবে বাইর করবো, বা একেবারে তোমার কি মৌলিক নিয়মটা থেকে তোমার কি করে তোমার বাইর করবো। অর্থাৎ আমরা নির্দিষ্ট সমাকলের যে সংজ্ঞাটা দিলাম এতক্ষণ ধরে, 1 নম্বর, অর্থাৎ লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন অফ r ইজ ইকুয়াল টু 0 থেকে n-1 f অফ a প্লাস আর এইচ, ওটা দিয়েও যেমন আমরা নির্ণয় করতে পারি, আমরা খুব সহজে আমরা এটা দিয়েও আবার নির্ণয় করতে পারি। দেখবে যে দুইভাবে তোমার পাওয়া উত্তর একই রকম আসবে, একদম সেম উত্তর আসবে। কাজেই আর এইখানে একটা জিনিস হচ্ছে কি, একটা জিনিস আমি বলবো যে এখানে সিটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এই যে আমি সিটা এখানে, এই যে সিটা আমি ধরেছি এখানে, অর্থাৎ তোমার কি অনির্দিষ্ট সমাকলন করতে গিয়ে আমরা দেখছি যে সমাকলন করার সঙ্গে সঙ্গে একটা কি যে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন একটা যোগ দিতে হয়। এবার আমরা এখানে এসে দেখছি যে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা কিন্তু ভ্যালুলেস হয়ে যাচ্ছে, ওটা লিখলেই কি আর না লিখলেই কি। কারণ যে কোনো তোমার আপার লিমিট লোয়ার লিমিট থাক না কেন, ঘটনাটা কিন্তু এইরকমই ঘটবে। এখানে যেমন সিটা ক্যান্সেল হয়ে গেলে যে কোনো অঙ্কেই সিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে ডেফিনিট ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন যোগ করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা তোমাকে থাকলেই কি আর না থাকলেই কি, এখানে কোনো রকম তোমার কি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমি এইবার দেখি, আর এই যে এটা তোমার ডেফিনিট ইন্টিগ্রেশনের যে আমি
ইয়েটা দিলাম, অর্থাৎ মৌলিক উপপাদ্যটা যেটা ডিসকাস করলাম শুধু, এই যে এখানে শুধু এই যে দেখো ডিসকাস করেছি শুধু, এই যে এখানে ডিসকাস করেছি শুধু, ডিসকাস করেছি, এইটার প্রমাণটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই, কাজেই প্রমাণটা তোমাদেরকে করতে হবে না। এখন হচ্ছে তোমার কি, যে আমি তাহলে তোমার মৌলিক উপপাদ্যের সাহায্যে খুব সহজেই আমরা সমাকলের মান কীভাবে নির্ণয় করব সেইটা একটু সংক্ষেপে বলে দিয়ে আমি দুই একটা অঙ্ক আজকে দেখিয়ে দেব। এখন সময়টা যে কত দূর গেল ঠিক বলতে পারছি না, যাই হোক আর কি, আমি এটা ফটাফট একটু বলে দিয়ে তোমাদের দুই একটু অঙ্ক দেখিয়ে দিই। দেখো দেখি, এখানে প্রথমে বলছে যে এইরকম যদি একটা অঙ্ক থাকে তোমাদের, ইন্টিগ্রেশন এ টু বি, এইখানে ফাংশনটা আছে, তারপরে কি করে ডিএক্স আছে, এইরকম আছে আর কি, এই ইন্টিগ্রেশনটা এইটা ফাইন্ড আউট করতে হবে যে এইটা কত, এইটা বের করতে হবে। তাহলে স্টেপ ওয়ানে তোমরা কি করবে, অনির্দিষ্ট সমাকল যেভাবে করার কথা সেইভাবেই করবে। অনির্দিষ্ট সমাকলে আমরা যে সমাকলন করেছি সেই সমাকলনটাই করবে, এটা আলাদা কিছু নয়। এইবার তারপর পরে করবে কি, কারণ এইখানে আমার কি হবে, এইখানে তোমার এফএক্সটাকে তোমার ইন্টিগ্রেশন করলে আমি আর একটা এক্সের ফাংশনই পাবো, কিন্তু তা ধরে নাও সেটা হচ্ছে তোমার 5x। এই 5xটা আসার সঙ্গে সঙ্গে তোমরা এইরকম একটা থার্ড ব্র্যাকেট দেবে, থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিটটা নিচের দিকে লিখবে, আপার লিমিটটা উপরের দিকে লিখবে, তারপরে এক্সের জায়গায় প্রথমে বি বসাবে। তাহলে এখানে কি হবে, এখানে এক্সের জায়গায় বি বসালে 5b হয়ে গেল, তোমার 5b, এক্সের জায়গায় বি বসাবে, তারপরে একটা মাইনাস চিহ্ন দেবে, মাইনাস চিহ্ন দিয়ে এক্সের জায়গায় এ বসিয়ে দেবে, 5a বসিয়ে দেবে। এরকম উত্তর তো এ ধরনের তোমার অঙ্ক তো আমি তোমার কি দেখালাম, যেমন এই যে আরও একটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, মনে করো এইরকম আছে তোমার কি 0 থেকে 1, এইখানে মনে করো x³ dx আছে, x³ আছে, তাহলে x³ dx এর আমি ইন্টিগ্রেশনটা করে দেখি, ইন্টিগ্রেশনটা করলে x⁴ ডিভাইডেড বাই 4, বাস লিখে ফেলো x⁴ ডিভাইডেড বাই হচ্ছে 4। এইবার লিমিটটা চাপিয়ে দাও এর মান তোমার কি থার্ড ব্র্যাকেট দিয়ে 0 থেকে 1, তাহলে প্রথমে x এর মান তুমি 1 বসাবে, আর পরে তুমি x এর মান 0 বসাবে, মাইনাস করে x এর মান 0 বসাবে। আর কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন এখানে যোগ করার কোনো দরকার নেই, কারণ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা যোগ করলেও যা না করলেও তাই, ওটা ক্যান্সেল হয়ে যাবে, সেই কারণে আমরা ওটা করবো না, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন যোগ করার কোনো দরকার নেই। তাহলে আমি এখানে কি করবো, এইবার আমি দেখবো 1 যদি বসাই তাহলে এটা 1/4 আর মাইনাস হচ্ছে 0, এই যেরকম হয়ে গেল। তাহলে উত্তরটা কত আসলো, উত্তরটা 1/4 আসলো। এইবার ধরে নাও, মনে করো আছে এইরকম ইন্টিগ্রেশন তোমার হচ্ছে তোমার 0 থেকে π/4, 0 থেকে π/4, তারপরে আছে cos x dx, ইন্টিগ্রেশন cos x কি জানো তোমরা, ইন্টিগ্রেশন cos x আমরা জানি sin x, তাহলে আমি sin x-টা লিখে ফেলবো। দেখো একেবারে সরলভাবে আগে বুঝিয়ে দিই, sin x-টা লিখবো, তারপরে কি লিখবো, এটা এই তোমার থার্ড একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিটটাকে নিচের দিকে লিখবো আর আপার লিমিটটাকে আমি উপরের দিকে লিখবো। এইবার কি করবো, এক্সের জায়গায় একবার π/4 বসিয়ে দেবো, মাইনাস দিকে এক্সের জায়গায় একবার 0 বসিয়ে দেবো, তাহলে আমার আসলো এখানে কত, sin of π/4, sin of π/4 আর মাইনাস হচ্ছে sin of 0 ডিগ্রি দেবে না কিন্তু, কারণ এখানে সব হচ্ছে রেডিয়ানে হিসাব হয়, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কখনোই কিন্তু ডিগ্রিতে আমরা হিসেব করি না, আমরা তোমার কোণের হিসেব করি রেডিয়ানে। তাহলে π/4, সাইন অফ π/4 মানে কত, সাইন অফ π/4 মানে হচ্ছে 1/√2, আর এটা তো 0ই বোঝোই, তাহলে উত্তর আসলো কত, 1/√2, এটা আসলো তোমার উত্তর। ঠিক এইভাবেই তোমাকে করতে হবে, অর্থাৎ তোমার 5b - 5a যেটা বললাম আর কি, যে এটা 5b - 5a, আগে আপার লিমিটটা অর্থাৎ এক্সের জায়গা, ঠিক এক্স যেখানে আসে সেখানে আগে আপার লিমিটটা বসিয়ে দাও, তারপরে মাইনাস করে তারপরে লোয়ার লিমিটটা বসিয়ে দাও, এখানেও কিন্তু তাই করেছি আমি। দেখো তাহলে এটাই হচ্ছে তোমার যেটাকে তোমার কি বলছি, ডেফিনিট ইন্টিগ্রেশনের মৌলিক উপপাদ্য। এই মৌলিক উপপাদ্যের সাহায্যে কিন্তু আমরা বেশিরভাগ অঙ্কই করব। যখন কোনো সিরিজের যোগফল বের করতে বলবে তখন আমরা একদম প্রাথমিক যে নিয়মটা আমরা যেখান থেকে ইন্টিগ্রেশনে শুরু করলাম আর কি, সংজ্ঞার আগে যাবো, তা সংজ্ঞা থেকে যদি কোনো সিরিজের যোগফল দেখবে যে অনেক সময় সিরিজের যোগফল একদম প্রতি বছরই একটা থাকে, পরীক্ষায় থাকে একদম,
মানে যে কোনোটা থাকতে পারে। কাজে ওখানে অনেকগুলো অঙ্ক করার অভ্যাস করতে হয় বেশ, বা আর বেশ ভালোভাবে অভ্যাস করতে হয়, তাহলে দেখবে যে তোমরা অজানা অঙ্ক হয়তো করে ফেলতে পারছো। আর তাছাড়া কিন্তু সম্ভব হয় না। বেশ কিছু অঙ্ক ইম্পর্টেন্ট দেখে দেখে বেশ কিছু অঙ্ক করার অভ্যাস ওখানে রাখতে হবে, সিরিজের অঙ্ক। তখন কিন্তু আমরা কি করব, আর মৌলিক উপপাদ্য করব না, তখন কিন্তু আমরা যে ডেফিনিশনটা অর্থাৎ সংজ্ঞাটা যেটা দিলাম তার সাহায্যে আমরা বের করার চেষ্টা করব। তাহলে এই গেল তোমাদের ডেফিনিট ইন্টিগ্রেশন সংক্রান্ত আমার আলোচনা। এবার যদি একটু অঙ্ক টঙ্ক দেখতে চাও তাহলে এক একটা অঙ্কই বোধহয় দেখার সময় হবে আর কি। আচ্ছা দেখি আমি এইখানে তোমার দেখি তোমার এক দুইটা অঙ্ক অন্তত দেখিয়ে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। তাহলে চলে যাও দেখি, এইখানে মনে করো এইরকম একটা দিল হয়তো, খুব ছোটো ছোটোই দেখাবো আজকে, বেশি বড় দেখাবো না। বেশি বড় দেখাতে গেলে আবার তোমার সময়টা অতিক্রম করে ফেললে বড় মুশকিল আর কি, সময়টা পার হয়ে গেলে। তাহলে দেখো প্রথমটা আমি এইরকম একটা তোমার এক্সাম্পল দিচ্ছি তোমাদের। মনে করো ইন্টিগ্রেশন তোমাকে ফাইন্ড আউট, এরকম ইন্টিগ্রেশন দিল, কি দিল, 1 থেকে দিল, 1 থেকে পর্যন্ত। আর এইখানে দিল 1/x ইন্টু dx। তোমরা জানো এটা তোমার কি 1/x ইন্টিগ্রেশন dx/x কত হয়, log x। তাহলে এটা হয়ে গেল log x, তোমরা জানো। আচ্ছা log x ইনডেফিনিট ইন্টিগ্রেশনে তোমরা পড়েছো। তাহলে এখানে 1 দেবো আর এখানে দেবো, দিলাম। এইবার এক্স এর জায়গায় একবার বসে আবার লিমিটটা বসাও, তোমার লগ অফ আর মাইনাস হচ্ছে তোমার কি লগ অফ 1 এই দুটো জিনিস আসলো। এইবার লগ অফ আমরা সর্বত্রই এর আগের দিনের ক্লাসেও বলে দিয়েছিলাম যে এটা লগ অফ মানে হচ্ছে তোমার বেসটাও কিন্তু সবসময় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে বেসটা কিন্তু সবসময় বেস দিয়েই আমরা কাজ করি, অন্য কোনো বেস দিয়ে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হয় না। তাহলে লগ অফ টু দি বেস কত হয়ে যাবে, লগ অফ টু দি বেস বেসটাও যা লগ নিচ্ছি আর বেস সমান, তাহলে সেক্ষেত্রে হয় এটা হয়ে যায় 1। তাহলে এটার মান হয়ে গেল 1। আর এই লগ অফ 1 কত হয়, লগ অফ 1 হচ্ছে 0। তাহলে তোমার উত্তর কত হয়ে গেল, এই দেখো 1 উত্তর বেরিয়ে আসলো। আর একটা অঙ্ক দেখাচ্ছি আমি, তোমার ধরে নাও এইরকম একটা অঙ্ক দিল, এইরকম একটা অঙ্ক দিল তোমার হচ্ছে ইন্টিগ্রেশন -a থেকে a, এই দেখো -a থেকে a, তারপরে এখানে কি দিয়েছে dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মুলা একটা একদম। কি বলছে এটা 1/a, তারপরে হচ্ছে tan ইনভার্স কি x/a, tan ইনভার্স x/a, এইখানে। তাই এটা কনস্ট্যান্টটা বাইরেই থাক, এইখানে লিমিটটা বসিয়ে দাও -a থেকে a পর্যন্ত। এইবার আমি কি পাচ্ছি, তাহলে দেখো দেখি 1/a তো বাইরেই থাকবে কনস্ট্যান্ট ওটা। আবার tan ইনভার্স a/a মানে tan ইনভার্স 1 একবারে লিখে দিলাম খুব সংক্ষেপে করার জন্য, tan ইনভার্স 1। আর এইটা কি হয়ে যাবে tan ইনভার্স -1, এখানে আসবে আমার tan ইনভার্স -1। এবার tan ইনভার্স 1 মানে কত, tan ইনভার্স 1 মানে হচ্ছে তোমার tan π/4 এর মান হচ্ছে 1। তাহলে এটা হয়ে যাবে তোমার π/4, এটা হবে π/4 হবে। আর এইটা কত হবে, এটা হয়ে যাবে -π/4। এইবার কত হয়ে গেল দেখো তো দেখি, 1/a, এটা হয়ে গেল π/4 প্লাস হলো তোমার π/4, দুটো যোগ করলে কত হবে, π/2 হবে একদম শিওর। তাহলে 1/a ইন্টু হচ্ছে π/2, তাহলে উত্তর আবার কত আসলো, π/2a বা 1/2a ইন্টু π, যে কোনোটাই তুমি লিখতে পারো। দেখো এইরকম করে কি সুন্দর আমরা যদি আমরা তোমার কি ডিফারেন্সিয়েশন বলতে আমি বলেই যাচ্ছি বারবার, যদি তোমার কি ইনডেফিনিট ইন্টিগ্রাল যদি তোমাদের পড়ার অভ্যাস থেকে থাকে, তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশন করলে শুধু তোমাদের কি ওই যে আমাদের তোমার মৌলিক উপপাদ্যটার কথা আমি বললাম সেইটা শুধু মনে রাখলেই যথেষ্ট, এর বাইরে আর লাগে না। শুধু এক্সট্রা কিছু জিনিস জানতে হবে, সেটাও আমি বলে দিয়েছি তোমাদের। সেটা হচ্ছে তোমাদের ওই যখন আমরা কোনো সিরিজের যোগফল বের করব এবং যখন ডেফিনিট ইন্টিগ্রেশনের মানটা তোমাদের কিসে বার করতে বলবে, যে সংজ্ঞা থেকে বের করতে বলবে। সেটা তো ডেরিভেটিভের ক্ষেত্রেও ছিল, ডেরিভেটিভের ক্ষেত্রে যা ছিল তার ঠিক উল্টোটাই হয়তো এইখানে আছে আর কি। ওখানে যেমন f ড্যাশ এক্স এইরকম ছিল লিমিট তোমার কি h টেন্ডস টু 0 লিমিট, তারপরে ছিল f অফ x প্লাস h, আর মাইনাস ছিল f(x)
মাইনাস ছিল এফ এক্স ডিভাইডেড বাই ছিল এইচ, তাহলে এইচটা কি ওখানেও তাই এখানেও তাই একই ব্যাপার হবে। এইটা ছিল তোমার কি, এইটা ছিল একেবারে সেই সংজ্ঞা থেকে আমরা কি করে ডেরিভেটিভটা বের করতে পারবো, তার জন্য এটা ব্যবহার করবো। তো এই ক্ষেত্রে সংজ্ঞা থেকে বের করার জন্য ঠিক এইটা ব্যবহার করবো, এই যে যেটা আমরা এ টু বি এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু যা ছিল আর কি কী ছিল, তোমার লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সাম অফ আর ইজিক্যাল টু 0 to n-1, আর হলো তোমার কি তোমার এ কি ছিল যা তোমার হচ্ছে এ প্লাস তোমার এ প্লাস আর এইচ ছিল আর কি, এ প্লাস আর এইচ ছিল, এ প্লাস আর এইচ, হ্যাঁ এ প্লাস আর এইচ ছিল, এই যে এ প্লাস আর এইচ এইরকম ছিল, এ প্লাস আর এইচ, যেখানে কি ছিল, যেখানে তোমার কি বি মাইনাস এ ডিভাইডেড বাই এন ইজিক্যাল টু ছিল এইচ, বা এনএইচ ইজিক্যাল টু বি মাইনাস এ, এই যে যা ছিল এইখানে লিখে দিলাম। তাহলে এটা হলো ডেরিভেটিভ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখন আমি একটা ছোট্ট অঙ্ক দেখিয়ে দিয়ে আজকে শেষ করবো। মনে করো তোমাদের ইন্টিগ্রেশন 0 থেকে π/4, এখানে একটা অঙ্ক দিল আর কি, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 তোমার আছে, তোমার রুটের ভিতরে আছে 1 মাইনাস সাইন 2x, তারপরে আছে dx। তাই এটা যদি লিমিটটা না থাকতো আমরা যেমন করে করতাম ঠিক তেমন করেই করবো, সমান দিয়ে লিখতেই থাকবো, 0 থেকে π/4 এটা লিখতেই থাকবো, এটা থাকবেই যতক্ষণ পর্যন্ত অঙ্কটা শেষ হয়নি, যতক্ষণ আমরা এইরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমাকে এভাবেই রাখতে হবে। তাহলে এইখানে আমি কি করতে পারি, এখানে করতে পারি আমি সাইন স্কোয়ার এক্স যোগ কস স্কোয়ার এক্স, এই যে দেখো এই যে 1 পরিবর্তে এটা লিখলাম, আর এইখানে লিখে 2 সাইন এক্স কস এক্স, তারপরে করে দিই ডিএক্স। এইবার 0 থেকে π/2 রুটের ভিতরে এটাকে কস এক্স মাইনাস সাইন এক্স করলে তোমার সুবিধা হবে, সেই জন্য করছি। সাইন এক্স মাইনাস কস এক্সও করা যায়, কস এক্স মাইনাস সাইন এক্সও করা যায়, তাই এটাতে এইটা সুবিধা হবে, কস এক্স মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার। এবার কি হলো, এবার হোল স্কোয়ারটা উঠে যাবে, কি এটাও উঠে যাবে, তাহলে হোল স্কোয়ারটা 0 থেকে π/2, 0 থেকে π/2 না, π/2 কিন্তু নয়, π/4। এই যে দেখো আবার ভুল করে যাচ্ছে, এরকম মানে টুকটাক ভুল কিন্তু হয়ে যাচ্ছে, সেগুলো একটু দেখে নেবে কিন্তু তোমরা। 0 থেকে π/4 এটা কি হবে, cos x মাইনাস সাইন এক্স, cos x মাইনাস সাইন এক্স dx। আচ্ছা এবার বলো যে cos x এর ইন্টিগ্রেশন কত, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, এই যে লিখে ফেললাম সাইন এক্স, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তাহলে হয়ে গেল প্লাস cos x, এই যে ইন্টিগ্রেশনটা পেয়ে গেলাম কিন্তু মুখোমুখি করে ফেললাম। এবার আমাকে এইখানে লিমিটটা বসিয়ে দিতে হবে, কত 0 থেকে π/4। এইবার প্রথমে আমি বসাবো এইখানে ব্র্যাকেটের ভিতরে কি সাইন π/4 প্লাস কস অফ π/4, আর পরে দুইটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন অফ 0 আর মাইনাস কস অফ 0, cos 0 কিন্তু 1 হয়, সেটা রেডিয়ানি থাকুক আর যাই থাকুক। তাহলে সাইন অফ π/4 এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 1/√2, আর এটাও হয়ে গেল 1/√2, একদম জানোই তোমরা এগুলা, এটা হয়ে গেল 0 আর এটা হলো -1, আর তাহলে 1/√2, 2/√2 দেখো দেখি 2/√2 আর মাইনাস হলো 1। এবার এটা যদি কাটাকাটি করা যায় তাহলে √2, তাহলে কত হবে √2 - 1 হবে তোমার উত্তর। এইভাবে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনগুলো করবো। তাহলে পার্ট 2-কে আমি আজকে অনেকটাই আলোচনা করে দিতে পেরেছি, আমার মনে হয় সময়টাও তোমার কি বোধহয় পার হয়ে গেছে, আমার যে টাইম লিমিটটা সেটা পার হয়ে গেছে, সেই জন্য আর একদমই কথা বলবো না। পার্ট 2 এর ডেফিনিট ইন্টিগ্রাল এর পার্ট 2 এর ক্লাস আমি এখানেই শেষ করলাম।